নমস্কার বন্ধুরা, গল্প আসনে আজ থেকে শুরু হচ্ছে নতুন সিরিজ। সত্যজিৎ রায়ের শঙ্কু সমগ্র থেকে মোটামুটি আন্দাজ করা যায় প্রফেসর শঙ্কু সিরিজের প্রথম অথবা শেষ গল্পটি ছিল বোম যাত্রীর ডায়েরি। প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কুর ডায়েরিটা পাওয়া গিয়েছিল তারক চাটুর্যের কাছ থেকে। দিন দুপুরে আপিসে বসে পুজো সংখ্যার জন্য একটা লেখার প্রুফ দেখছিল লেখক। এমন সময় তারকবাবু এসে একটা লাল খাতা তার সামনে দিয়ে বললেন, পড়ে দেখুন, গোল্ড মাইন। তারকবাবু এর আগেও কয়েকবার গল্প টল্প এনেছিলেন, খুব যে ভালো তা নয়, তবে লেখকের বাবাকে তারকবাবু চিনতেন। আর ছেঁড়া জামা টামা পরে দেখে লেখক বা এডিটর যাই বলুন না কেন, সত্যজিৎ রায়ের মনে হতো যে তারকবাবু খুবই গরিব লোক, তাই প্রতিবারই লেখাগুলোর জন্য ৫-১০ টাকা তাকে দিয়ে দিতেন। কিন্তু এইবার গল্পের বদলে ডায়েরি দেখে তিনি একটু অবাক হলেন। প্রফেসর শঙ্কু খুবই বিখ্যাত একজন বৈজ্ঞানিক ছিলেন। লেখক জানতেন তিনি প্রায় ১৫ বছর ধরে নিরুদ্দেশ। তার সম্পর্কে অনেক রকম কিংবদন্তি রয়েছে। কেউ বলতেন তিনি নাকি ভীষণ এক্সপেরিমেন্ট করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। আবার এও শোনা গেছে তিনি নাকি জীবিত ভারতবর্ষের কোনো অখ্যাত অজ্ঞাত অঞ্চলে গা ঢাকা দিয়ে চুপচাপ নিজের কাজ করে যাচ্ছেন, সময় হলে নিশ্চয়ই আত্মপ্রকাশ করবেন। কিন্তু এসব সত্যি মিথ্যে কিছুই কারোর জানা ছিল না। সুতরাং সেই বিখ্যাত বৈজ্ঞানিকের যে একটা ডায়েরি থাকতে পারে সেটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু সে ডায়েরি তারকবাবুর কাছে এলো কি করে, এখানেই কিন্তু লাগে একটা খটকা। লেখকের জিজ্ঞাসা মেটাতে গিয়ে তারকবাবু একটু হেসে হাত বাড়িয়ে তার মশলার কৌটোটা থেকে লবঙ্গ আর একটা এলাচ বেছে নিয়ে বললেন, সুন্দরবনের সেই ব্যাপারটা মনে আছে তো? তখন তো আবার লেখকের মাথায় হাত, আবার বাঘের গল্প। তারকবাবু তার সব ঘটনার মধ্যে বাঘ জিনিসটাকে যেমনভাবে টেনে আনেন সেটা কিন্তু লেখকের একেবারেই পছন্দ নয়। তাই একটু বিরক্ত হয়েই বললাম, কোন ব্যাপারটার কথা বলছেন বলুন তো মশাই? তারকবাবু খোলসা করে বলছেন, উল্কাপাত। ব্যাপার তো একটাই। ঠিক ঠিক, এ কথাটা তো সকলেরই জানা, কারণ কাগজে বেরিয়েছিল বছরখানেক আগে একটা উল্কাখণ্ড সুন্দরবনের মাথারিয়া অঞ্চলে এসে পড়েছিল। বেশ বড় পাথর, কলকাতার জাদুঘরে যেটা আছে তার প্রায় দ্বিগুণ। মনে আছে, কাগজের ছবি দেখে হঠাৎ একটা কালো মড়ার খুলি বলে মনে হয়েছিল, কিন্তু বোঝা গেল না যে এই খাতাটার সঙ্গে সেই উল্কাপাতের কি সম্পর্ক। তারকবাবু বলে চললেন, ব্যস্ত হও না, আমি গেছিলাম ওই মৌকায় যদি কিছু বাকছাল জোটে, ভালো দর পাওয়া যায় জানো তো। আর ভাবলুম অত জন্তু জানোয়ার মোলো, তার মধ্যে থেকে গুটি চারেক বাঘও কি পড়বে না, কিন্তু সেগুড়ে বালি, লেট হয়ে গেল। হরিণ টরিণ কিচ্ছু নেই। তাহলে ছিল গোসাপের ছাল, তাই নিয়ে এলুম। আর এই খাতাটা। আরো খানিকটা অবাক হয়ে গেলেন লেখক, খাতাটা কি ওইখানে? তারকবাবু আবার বলে চললেন, গর্তের ঠিক মধ্যিখানে। পাথরটা পড়ায় একটা গর্ত হয়েছিল জানো তো, তোমাদের 4খানা হেদো তার মধ্যে ঢুকে যায়।
এটা ছিল তার ঠিক মধ্যিখানে। বোধহয় পাথরটা যেখানে পড়েছিল তার খুব কাছেই লাল লাল কি একটা মাটির ভেতর থেকে উঁকি মারছে দেখে টেনে তুললাম। তারপর খুলতেই শঙ্কুর নাম দেখে পকেটস্থ করলাম। উল্কার গর্তের মধ্যে খাতা, তার মানে কি? পড়ে দেখো, সব জানতে পারবে, এই বলে তারকবাবু নিজের কথা থামালেন। গল্প টল্প তো সত্যিই সবাই লেখে, তারকবাবুও লেখেন, কিন্তু এই ডায়েরি যেন সব কিছুর থেকেও বেশি মজাদার। তারকবাবুর ইচ্ছে ছিল না সে ডায়েরি হাতছাড়া করে, কিন্তু নেহাত বড় অর্থনৈতিক টানাটানি যাচ্ছে, তাই তাকে অগত্যা এই ডায়েরি হাতছাড়া করতে হলো। এই ডায়েরির জন্য তারকবাবুর জুটল 20 টাকা। তিনি তাতেই বেজায় খুশি। এরপরে লেখক পুজোর গোলমালে খাতাটার কথা তো ভুলেই গিয়েছিলেন, কিন্তু কয়েকদিন আগে হলো কি, আলমারি খুলে চলন্তিকাটা টেনে বের করতে গিয়ে সেই ডায়েরি বেরিয়ে পড়ল। খাতাটা হাতে নিয়ে খুলে কেমন যেন খটকা লাগলো। তার যতদূর মনে পড়ছে প্রথমবার দেখেছিল কালির রং ছিল সবুজ, আর আজ যেন মনে হচ্ছে লাল। খাতাটা পকেটে নিল। মানুষের তো ভুলও হয়, এই কথা ভেবে অন্য লেখা সবুজ কালির সঙ্গে তিনি বুঝি গোলমাল করছেন, এই ভেবে কতটা ভুলে গেলেন। বাড়িতে এসে আবার যখন খাতাটা খুললেন, বুকটা তার ধড়াস করে উঠল। এখন দেখছেন কালির রং নীল। তারপর এক আশ্চর্য অদ্ভুত ব্যাপার, দেখতে দেখতে চোখের সামনে নীলটা হয়ে গেল হলদে। এবারে তো আর কোনো ভুল নেই, কালির রং সত্যিই বদলাচ্ছে। হাতের কাঁপুনিতে খাতাটা মাটিতেই পড়ে গেল। লেখকের ভুলো কুকুর যা পায় তাতেই দাঁত বসায়, খাতাও বাদ গেল না। কিন্তু আশ্চর্য, যে দাঁত এই দুদিন আগেই লেখকের নতুন তালতলার চটিটা ছিঁড়েছে, ওই খাতার কাগজ তার কামড়ে কিছুই হলো না। হাত দিয়ে টেনে দেখলেন এ কাগজ ছেঁড়া মানুষের সাধ্যি নয়। কাগজের স্থিতিস্থাপকতা রবারের মতো বেড়ে যাচ্ছে, আর ছাড়লে যেকে সেই। কি খেয়াল হলো, একটা দেশলাই কাঠি জেলে কাগজে তিনি ধরলেন, কিন্তু পুড়ল না। খাতাটা 5 ঘন্টা উনুনের মধ্যে ফেলে রেখে দিলেন। কালির রং যেমন বদলে যাচ্ছিল বদলালো, কিন্তু আর কিচ্ছু হলো না। সেই দিনই রাত্রে ঘুমটুম ভুলে গিয়ে 3টে অবধি জেগে খাতাটা পড়া তিনি শেষ করলেন। যা পড়লেন সেই সব কিছুর সত্যি মিথ্যের হিসাব এবারে কিন্তু পাঠককেই করতে হবে। বন্ধুরা, গল্প আসনে আমরা প্রফেসর শঙ্কুর গল্প তো তোমাদের সব বলবোই, কিন্তু গল্পগুলো নিজে পড়ে দেখলে আরো অনেক বেশি অ্যাডভেঞ্চার হবে তোমাদের। সুতরাং একটা বই কিনেই ফেলো। আর আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি, পুরোটা শেষ না করা পর্যন্ত কিছুতেই কিন্তু তোমরা মুখ তুলতে পারবে না। একেবারে ভ্যানিশ হয়ে যাবে। মোবাইল, ল্যাপটপ, টিভির চিন্তা মাথাতে তোমাদের আসবেই না। 12ই জানুয়ারি ভোর 5টায় প্রফেসরের টিম মঙ্গল যাত্রার উদ্দেশ্যে পাড়ি দিল। প্রহ্লাদের পোশাক যখন পরীক্ষা করা হচ্ছে, তখন পোশাকটা দেখে প্রহ্লাদ নিজেই হেসে অস্থির।
প্রফেসরেরও কিন্তু ওর চেহারা দেখে বেশ হাসি পাচ্ছিল। আর এরই মধ্যে ঢং ঢং ঘং ঘং শব্দ শুনে বিধুশেখরের দিকে তাকাতেই মনে হলো লোহার চেয়ারটায় বসে বিধুশেখর দুলছে আর গলা দিয়ে একটা নতুন রকম শব্দ করছে। এই শব্দের মানে একটাই হতে পারে, বিধুশেখরও প্রহ্লাদকে দেখে হাসছিল। নিউটন হেলমেটটা পরানোর সময় একটু আপত্তি করেছিল, কিন্তু এখন কিন্তু সে বেশ আছে এবং হেলমেটের কাজটা চেটে চেটে দেখছে। 7 দিন হয়ে গেল প্রফেসররা পৃথিবী ছেড়েছেন। এবার কিন্তু আর রকেটের যাত্রায় কোনো বাধা পড়েনি। ঘড়ির কাঁটায় কাঁটায় রওনা হয়েছিলেন। যাত্রী এবং মালপত্র নিয়ে ওজন হলো 15 মণ 32-এর 3/6। 5 বছরের মতো রসদ সঙ্গে আছে। নিউটনের এক একটা ফিশ পিলে 7 দিনের খাওয়া হয়ে যায়। প্রফেসর আর প্রহ্লাদের বটফলের রস থেকে তৈরি বড়ি বটিকা ইন্ডিকা কেবলমাত্র সেটাই নেওয়া হয়েছে। বটিকা ইন্ডিকার একটা হোমিওপ্যাথিক বড়ি খেলে পুরো 24 ঘন্টার জন্য খিদে তেষ্টা মিটে যায়। 1 মণ বড়ি সঙ্গে আছে। নিউটনের এত ছোট জায়গায় বেশিক্ষণ বন্ধ থেকে অভ্যাস নেই, তাই বোধহয় প্রথম কদিন একটু ছটফট করেছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে প্রফেসরের টেবিলের উপর বসে ঘন্টার পর ঘন্টা বাইরের দৃশ্য দেখছে। কুচকুচে কালো আকাশ, তার মধ্যে অগণিত জ্বলন্ত নক্ষত্র নিউটন দেখে আর মাঝে মাঝে আস্তে লেজের ডগাটা নাড়ে। ওর কাছে বোধহয় ওগুলোকে অসংখ্য বেড়ালের চোখের মতো মনে হয়। বিধুশেখরের কোনো কাজকর্ম নেই, চুপচাপ বসে থাকে। ওর মন বা অনুভূতি বলে যদি কিছু থেকেও থাকে, সেটা ওর গোল গোল বলের মতো নিষ্পলক কাচের চোখ দেখে বোঝবার কোনো উপায় নেই। প্রহ্লাদের কিন্তু বাইরের দৃশ্য সম্পর্কে কোনো কৌতূহলই নেই। সে বসে বসে কেবলমাত্র রামায়ণ পড়ে। প্রফেসরই তাকে বাংলা লিখতে আর পড়তে শিখিয়েছিলেন। এখন বিধুশেখরের পালা, সেও বাংলা শিখছে। বেশ সময় লাগবে, কিন্তু বিধুশেখরের চেষ্টা আছে। প্রহ্লাদ যে ওর উচ্চারণের ছিরি দেখে হাসে, সেটা কিন্তু বিধুশেখর একেবারেই পছন্দ করে না। 2-1 বার মুখ থেকে গ গ আওয়াজ করে আর পা দুটো ঠং ঠং করে মাটিতে ঠুকে দেয়। আর প্রফেসর মনে মনে ভাবেন, বিধুশেখরের লোহার হাতের একটা বাড়ি যদি প্রহ্লাদ খায়, তাহলে তার কি দশাই না হবে। আজ প্রফেসর বিধুশেখরকে পরীক্ষা করার জন্য হঠাৎ জিজ্ঞাসা করলেন, কেমন লাগছে? প্রশ্নটা শুনে 2-3 সেকেন্ড চুপ করে থেকে হঠাৎ দুলতে আরম্ভ করলো, আর কিছুক্ষণ সামনে পিছনে দুলে তারপর হাত দুটোকে পরস্পরের কাছে এনে ঠং ঠং করে তালির মতো বাজালো। 2 পায়ে খানিকটা সোজা হয়ে উঠে ঘাটটাকে চিৎ করে বলল, গাগো। ও যে আসলে ভালো সেইটা বলছিল, তাতে কিন্তু কারোর কোনো আর সন্দেহ রইল না। মঙ্গল গ্রহটাকে দেখে একটা বাতাবি লেবুর মতো মনে হচ্ছে। প্রফেসর হিসাব করে দেখলেন, আর 1 মাস পরেই তারা ওখানে পৌঁছে যাবেন। এতগুলো মাস তাদের নির্বিঘ্নে কেটেছে। প্রহ্লাদ রামায়ণ শেষ করে এখন মহাভারত ধরেছে। দূরবীন দিয়ে যখন প্রফেসর গ্রহটাকে দেখছেন, এমন সময় মনে হলো বিধুশেখর কি জানি বিড়বিড় করে বলছে। ঘঙ্গ ঘাঙ্গ কুক্ক ঘঙ্গা আগা কেকেই কোকুং খঙ্গা। লেখাটা পড়ে এবং ওর কথা শুনতে শুনতে প্রফেসরের মনে হলো কিছুদিন আগে তিনি দ্বিজেন্দ্রলাল রায়ের একটা গান গুনগুন করে গাইছিলেন। আজ বিধুশেখর কিন্তু সেই গানটার লাইনটাই যেন বারবার করে বলছে, ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা।
বিদুশেখরের উচ্চারণের প্রশংসা না করতে পারলেও তার স্মরণশক্তি কিন্তু বেশ ভালো। জানলা দিয়ে এখন শুধু মঙ্গল গ্রহ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। আশিকজা, এই গল্পটা তোমার কেমন লেগেছে? খুব ভালো লেগেছে বন্ধুরা। যদি তোমাদেরও এই গল্পগুলো ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে কমেন্টে জানাও কি কি নতুন গল্প শুনবে। ঠিক, তাড়াতাড়ি জানাও আমাদের কি কি নতুন গল্প শুনবে।